উত্তেজনা। বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। তুঙ্গে কেন বলছে জানেন? কারণ সকাল থেকে আজকে একের পর এক যা ঘটনা ঘটলো সেগুলো দেখে এটা ছাড়া আর তো কিছু মাথায় আসছে না। আইপিএল এর সময় শেষ, আর এবার যেন বাংলায় শুরু হয়েছে বিপিএল, বেঙ্গল পলিটিক্যাল লিগ। হ্যাঁ, কারণ এই মুহূর্তে একেবারে যেদিকেই যাবেন, কেউ 4 হাঁকাচ্ছেন, কেউ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, কেউ 6 হাঁকাচ্ছেন, কেউ আবার বোল্ড আউট। এইটাই এই মুহূর্তে চলছে বাংলার রাজনীতিতে। বাংলায় ক্ষমতা বদল হয়েছে, কিন্তু বিরোধী শিবিরের অন্দরে ভাঙনের সুনামি এই মুহূর্তে তোলপাড় ফেলে দিয়েছে। বিপর্যয়ের আশঙ্কা ছিল জানেন, কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা হবে সেটা বোধহয় কালীঘাটও কল্পনা করতে পারেনি। বিধানসভা ভোটে হেরে এমনিতেই একেবারে কোণঠাসা হয়ে পড়েছে তৃণমূল, আর তার উপর এবার কি খতম হওয়ার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আজ দুপুরের পর থেকে যা যা ঘটলো তা এক কথায় কিন্তু নজিরবিহীন। গতকাল দল থেকে সাসপেন্ড হয়েছিলেন, আর আজ বিধানসভায় গিয়ে হাজির হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। আর তাঁরা শুধু নন, তাদের পকেটে ছিল 50 জনেরও বেশি বিধায়কের সমর্থনের তালিকা। এরপর কি তাহলে বাংলায় তৈরি হতে চলেছে শিন্ডে মডেল? অঙ্কটা ঠিক কি রকম, মানে কোন অঙ্কে পশ্চিম পাড়ের হাওয়া এই পূর্ব পাড়ে এসে লাগবে, চলুন বুঝে নিই। রাজনীতিতে শেষ কথা বলে কেবলই সংখ্যা, আর সেই সংখ্যার খেলা এবার একেবারে অস্তিত্বের সংকটে বাংলার প্রাক্তন শাসক দল। সোমবারই যাদের সাসপেন্ড করে তৃণমূলের উইং কমান্ডাররা ভেবেছিলেন বিদ্রোহ দমন করা গিয়েছে, মঙ্গলে বিধানসভার করিডোরে পা রেখে তারাই বুঝিয়ে দিলেন খেলা তো আসলে সবে শুরু। বিধানসভার সচিবালয়ে প্রায় 50 জনের বেশি তৃণমূল বিধায়কের নামের তালিকা নিয়ে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। দাবি পরিষ্কার, দল তাদের বাইরে বের করে দিলেও বিধানসভার অন্দরে তারাই এখন মেজরিটি। কিন্তু কোন অঙ্কে? ভারতের সংবিধানের 10th শিডিউল অর্থাৎ দলত্যাগ বিরোধী আইনে খেলা হবে। কিরকম? বর্তমানে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল বিধায়ক সংখ্যা হলো 80 জন, অর্থাৎ টেকনিক্যালি দপ্তরের খাতায় এই 80 জনই তৃণমূলের সদস্য। আইন অনুযায়ী কোনো দলের বিধায়করা যদি দল ভাঙেন বা আলাদা গোষ্ঠী তৈরি করতে চান, তবে দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে অর্থাৎ বিধায়ক পদ টিকিয়ে রাখতে তাদেরকে মোট বিধায়ক সংখ্যার অন্তত 2/3 হতে হবে। এর কম বিধায়ক একসঙ্গে দল ছাড়লে তাদের বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। এক্ষেত্রে তৃণমূলের মোট বিধায়ক সংখ্যা 80 জন। দলত্যাগ বিরোধী আইন এড়াতে প্রয়োজন 2/3 অর্থাৎ 53 জন বিধায়ক। সূত্রের খবর, ঋতব্রত শিবিরের হাতে রয়েছে সেই সংখ্যা, অর্থাৎ বিধানসভায় সংখ্যাগুরু হওয়ার সুবাদে তারাই হবেন তৃণমূলের অফিসিয়াল দল, এবং বাকি যারা থাকবেন উল্টে এরাই তাদের ওপর হুইপ জারি করতে পারবেন। পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, যদিও আজকে আমাদের স্পিকার স্যার নেই, স্পিকার আসবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। সংখ্যার জোরে বিধানসভা কবজা করার পর ঋতব্রত সন্দীপনরা যদি নির্বাচন কমিশনের দরজায় কড়া নেড়ে দাবি করেন তারাই আসল তৃণমূল, জোড়াফুল প্রতীক তাদেরই দেওয়া হোক, তখন কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ক্ষমতা যাওয়ার পর তাহলে কি দলটাও হাতছাড়া হতে চলেছে তার? 2022 সালের মহারাষ্ট্রের হাই ভোল্টেজ ড্রামা, সামনে এসেছিল একনাথ শিন্ডে মডেল, পরে এনসিপি। বঙ্গেও কি সেই শিন্ডে মডেলের রিপিট টেলিকাস্ট? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই যে শিন্ডে মডেল, মহারাষ্ট্র মডেল, এই কথা এখন রাজ্য রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, বলছেনও অনেকে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার মুখে কুলি, তিনি এ বিষয়ে কিছু বলছেন না। আজ দীর্ঘ সময় তিনি বিধানসভায় থাকলেন, কেন জানা নেই, কিন্তু বেরিয়ে আবার তিনি দাবি করলেন যে কোনো বিধায়কের অঙ্ক তার জানা নেই, তার বেসিক্যালি কিছুই জানা নেই। শুনুন একবার তার বক্তব্য। তো স্বাভাবিকভাবে আমি অন্য কোনো কর্মসূচি না থাকলে বিধানসভায় আসি। আজকে বিধানসভায় এসেছিলাম, আমার ব্যক্তিগত কিছু কাজও ছিল, সেই কাজগুলো করেছি। বিধানসভায় এসেছিলাম, ভেতরে সাংবাদিক বন্ধুরা এই মুহূর্তে নেই,
তো এখন বিধানসভা থেকে বেরোচ্ছি। আমি এরকম মানে জানি না, মানে গল্পের গরু আমি তো গাছে ওঠাতে পারবো না। আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই যে 53, 55, 58 এসব কোনো আইডিয়া নেই। না, 53, 55, 58 কোনোটাই নয়। সূত্র মারফত আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে, ঋতব্রতরা এখনো পর্যন্ত 57 বিধায়কের সমর্থন আদায় করতে পেরেছেন। সূত্র মারফত এমনই খবর কিন্তু পাওয়া যাচ্ছে এবং সেই সমর্থন নিয়েই আজ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন। তার স্পিকারকে চিঠি দেওয়ার কথা ছিল, কিন্তু স্পিকার তিনি অনুপস্থিত, তিনি নেই, তিনি দিল্লিতে রয়েছেন এবং সেই জন্যই কোনো চিঠি দেওয়া হয়েছে কি হয়নি, কথা কোনো এগোনো গেছে না যায়নি, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ওই যে বললাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট, কিন্তু 57 বিধায়কের সমর্থন এখনো পর্যন্ত তাঁরা আদায় করতে পেরেছেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আর এই যে বিষয়টা এই মুহূর্তে উঠে আসছে, 57 জন বিধায়ক তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের সমর্থন পেয়েছেন, তাহলে কি তৃণমূল সত্যি ভেঙে খান খান হচ্ছে? কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। নীলাদ্রি বাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে খবর আমরা এই মুহূর্তে দর্শকদের জানাচ্ছিলাম, 57 বিধায়কের সমর্থন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আদায় করতে পেরেছেন, তাহলে কি তৃণমূল কংগ্রেস সত্যি খান খান হয়ে যাচ্ছে ভেঙে? অঙ্কটা কি বলছে? দেখুন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সংখ্যা এখন 78, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে দলই বহিষ্কার করেছে। সুতরাং 2/3 বিধায়কের সমর্থন যদি প্রয়োজন হয়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 52, 53 নয়। আর আপনারা যে খবর দিচ্ছেন 58 জনের সমর্থন রয়েছে, তৃণমূল কংগ্রেস 57 জনের, এবার 52 জন হলেই যথেষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটা যে ভাগ হয়ে যাচ্ছে প্রায় জলের মতো স্পষ্ট, এই কথাই আমি জি 24 ঘন্টায় কয়েকদিন ধরে বলে চলেছি। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় যেভাবে 5-6 জন বিধায়ককে সম্ভবত দেখা গেল, বিধায়ক বলছি, অন্যরা না, তাতে স্পষ্ট যে বাকিরাও মানে নীলাদ্রিবাবু সেই সংখ্যাটা 2-এর ঘরেও গেল না, মানে সিঙ্গেল ডিজিট হয়ে রইল। সিঙ্গেল ডিজিট, তার মানে সংখ্যাটা 60 ছাড়াতে পারে, মানে 70 ছাড়াতে পারে। আমি সেই কথাটাই আপনাকে বলার চেষ্টা করছি। যারা এলো না ধর্নায়, তারা হয়তো আপাতত ঋতব্রতর সাথে নেই, কিন্তু ভবিষ্যতে তারা যোগ দিতে পারেন। সেই কারণেই সম্ভবত তারা ধর্নায় আর যোগ দিলেন না। সুতরাং একদিকে যেমন বিধানসভায় তৃণমূল ভাঙবে এবং প্রধান বিরোধী দলের মর্যাদা পাবে, ঋতব্রত এবং সন্দীপন সাহার নেতৃত্বে এই নতুন দল, এই সম্ভাবনা প্রবল হচ্ছে। মহারাষ্ট্রে যেরকম শিন্দে মডেল দেখেছিলাম, অন্যদিকে লোকসভায় তৃণমূলে কিন্তু ভাঙন আসতে পারে। এটা আমি আগে থেকেই বলছি। 29 জন এমপির মধ্যে কজন তৃণমূলের সাথে থাকবেন সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আজকে সায়নী ঘোষ আসেননি ওই ধর্নায়, আরো বেশ কিছু এমপিকে আমরা দেখতে পাইনি। কিন্তু কজন এমপি তৃণমূলের সাথে আছে, নাকি তারা এনডিএ কে সমর্থন করবেন, এই প্রশ্নটাও কিন্তু উঠে যাচ্ছে। একেবারে নীলাদ্রিবাবু একটু আমাদের সঙ্গে থাকুন। বিধানসভায় যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা অঙ্ক কষছেন, তখন তৃণমূল কি করছে? একদিকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়াই চ্যানেলে আজ তিনি ধর্নায় বসলেন, আর অন্যদিকে চিঠি নিয়ে বিধানসভায় গেলেন কুণাল ঘোষ। তার আগে অবশ্য ফিরহাদ হাকিম তিনি বিধানসভায় গমন নিয়ে, তার বিধানসভায় যাওয়া নিয়ে একটা প্রবল জল্পনা চলে। আপাতত জল মাপা ছাড়া তৃণমূলের খুব একটা কিছু করার নেই বলেই রাজনৈতিক মহলের মত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন আগামী রবিবার তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দিল্লি যাচ্ছেন, ইন্ডিয়া জোটের সঙ্গে তাদের কথাও হবে। বিধানসভায় দিনভর চিঠি চালাচালির চর্চা। সকালে চিঠি নিয়ে হাজির হন ঋতব্রতরা, তাতে ছিল তৃণমূল বিধায়কের সমর্থনের সংখ্যার অঙ্ক। কিন্তু তারপর কুণাল ঘোষ গিয়েও চিঠির কথা বলেন। বিরোধী দলের নেতা কে হবেন সেখানে দলই শেষ কথা, বিধায়কের সইয়ের প্রয়োজন নেই, সেই মর্মেই চিঠি দিতে যান তিনি। কিন্তু বিতর্ক দানা বাঁধে চিঠি রিসিভ করা নিয়ে। গতকাল একটি চিঠি এখানে জমা করা হয়েছে, তারা গ্রহণ করেছেন এবং যেভাবে চিঠির কপি রিসিভ করে সেটা রিসিভ করিয়ে আমাদের কপিও দিয়ে দিয়ে অধ্যক্ষের সচিবালয়ের সচিব তিনি বলছেন কাল চিঠি রিসিভ করার পর স্পিকার সাহেব নির্দেশ দিয়েছেন উনি না দেখলে বা উনি অনুমতি না দিলে
চিঠি রিসিভ করা যাবে না। আমরা চিঠিটি তার টেবিলে রেখে পেপার ওয়েট দিয়ে যত্ন করে রেখে এবং তারা কোনো আপত্তি করেননি। কুণাল ঘোষের দাবি, বিধানসভার সচিব এখন চিঠি রিসিভ করতে পারবেন না। আগের যিনি সচিব ছিলেন তিনি এখন আর সচিব নেই। আবার কালকে নিয়েছেন চিঠি, আমি জানি না সত্যি কি না। আজকে তার মানে মোদ্দা কথা আগামীকাল থেকে তার অন্য দপ্তরে বদলিও হয়ে গেছে, মানে সচিব হিসেবে আর তিনি বসতেও পারবেন না বিধানসভার। এখন সেটা কালকে চিঠি রিসিভ করার পর হয়েছে না আগে থেকে হয়েছিল সে আমি বলতে পারবো না, কারণ উনি বলছেন আমি কাল থেকে আর সচিব নেই, আগামীকাল থেকে। দিনভর চর্চায় থাকলো স্পিকারের ভূমিকাও, কারণ এই চিঠি চালাচালি যখন হলো তখন তিনি দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রথীন বসুর, ফলে নাটকের অবসান এখনই নয়। ফেরহাদ হাকিমকে নিয়েও জল্পনা বাড়ে। সকালে ঋতব্রত যখন বিধানসভায় যান তার আগে বিধানসভায় যান ফেরহাদ হাকিমও, অথচ সেই সময় ওয়াই চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে মিলে বড় আন্দোলনের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি, কিন্তু বেলা পর্যন্ত ফেরহাদ হাকিমের ধর্না মঞ্চে না আসা নিয়ে চর্চা বাড়ে। পরে বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে দেখা মেলে ফেরহাদ হাকিমের। আসলে রাজ্যের হাওয়া গোলমেলে, নানান রকম টেকনিক্যাল প্রবলেম। কিরকম? দুই শিবিরের দুই বিধায়কের হালকা কথোপকথনেই তার ইঙ্গিত। যাকে তুমি বৌদিকে বলো লুচি আর পটল ভাইয়াটা পাওনা রইলো, এখন একটু টেকনিক্যাল কারণে যেতে পারছি না, কিন্তু আমি যে কোনো দিন ওটা খেতে যাবো। টেকনিক্যাল না, এখন লোকে কিছু মনে করে তোমার সঙ্গে আমার যা রিলেশন এটা তো লোককে বোঝানো মুশকিল দাদা। ঠিক ঠিক, কলেজের সিনিয়র তো, ফলে মানে এটার সঙ্গে সবাই রাজনীতি মেলালে কিন্তু হবে না। হ্যাঁ, তো ফলে এটা এখন এমন একটা বিষয় হয়ে গেছে, মানে আমি তো একবার ওকে ভালো বলেছিলাম বলে পার্টি আমায় সাসপেন্ড করে দিয়েছিল। যাদের কথায় সাসপেন্ড করেছিল তারা অন্য জায়গায় নেচে বেড়াচ্ছে, আমি পার্টির জন্য লড়ছি। আসি, ভালো থেকো। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, জি 24 ঘন্টা। হাওয়া সত্যিই বড় গোলমেলে, আর তার সঙ্গে কি রয়েছে জানেন? টান টান উত্তেজনা। টি-20 লিগে যেমন থাকে, কেউ 6 হাঁকাচ্ছেন, কেউ 4 হাঁকাচ্ছেন, কেউ আবার শুধুই ঠুকছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন একাই লড়ছেন। আজ ওয়াই চ্যানেলে যে ছবি দেখা গেল, একেবারে যেন একাকী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি এই কথা জানেন? কারণ তার আশেপাশটা একবার দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তার আশেপাশে কতজনকে দেখছেন? জনপ্রতিনিধি মোট 12 জন। এই মোট 12 জন সাংসদ বিধায়ককে দেখা গেল আজ তৃণমূল সুপ্রিমোর ধর্নায়। আর সব থেকে উল্লেখযোগ্য, যেটা শুরু থেকেই বলছিলাম, ফিরহাদ হাকিমের উপস্থিতি। সকালে তিনি বিধানসভা গেলেন, নেত্রীর ধর্নায় সেভাবে তাকে দেখাই গেল না। মঞ্চে ফিরহাদ হাকিম কোথাও ছিলেনই না তিনি। সকালে ফিরহাদ বিধানসভায় কেন গিয়েছিলেন তা নিয়েও জল্পনা থেকেই গেল। আর এই নিয়ে যেমনটা আপনাদের বলছিলাম, তৃণমূল নেত্রীর এই যে ধর্ণা কর্মসূচি আজ ওয়াই চ্যানেলে, তাকে ভাঙা হাট আমরা বলছি না, রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন না, তৃণমূলের কাউন্সিলরই বলছেন। বিশ্বরূপ দে তিনি আজ গিয়েছিলেন সেখানে। কি বললেন তিনি তৃণমূল সুপ্রিমোর এই ধর্ণা কর্মসূচি দেখার পর? একটু শুনুন তো। নেতা, মন্ত্রী, মেয়র পরিষদ, জেলা পরিষদ সভাপতি, এদেরকে এবার খুঁজতে হবে। দেখবেন খবরের কাগজে, সব নামকরা খবরের কাগজে বিজ্ঞাপনের জায়গায় থাকে নিরুদ্দেশের সন্ধানে। তো এখন তো সবাই নিরুদ্দেশ হয়ে গেছে। আজকে তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে গিয়ে দেখলাম। বিশ্বরূপ দে তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। ইনি তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর। তিনিই বললেন যে আমি আজ তৃণমূল সুপ্রিমোর ধর্ণা মঞ্চে গিয়ে দেখলাম কোথায় লোকজন, তাদের নামে এবার কাগজে বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপন দিয়ে খুঁজতে হবে কোথায় সাংসদ, কোথায় বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না যে তৃণমূল নেত্রীর এই ধর্ণা কর্মসূচিকে। শোনাবো তাঁর বক্তব্য। আমাকে একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আরো করুণ অবস্থা হয়ে যায়। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে চতুর্থ।
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু চুপ করে থাকার বান্দা নন, তাঁর ফাইটিং স্পিরিটই আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চ থেকে কি বললেন শুনুন আজ। লাগাম ছাড়া সন্ত্রাস ও যথেচ্ছ বুলডোজার দিয়ে ধ্বংসের প্রতিবাদে সাধারণ মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর দাবিতে ধর্ণা। ওনারা এখন জেড, আমরা এখন ওয়াই। আমার কোনো আপত্তি নেই, আরে যেখানেই হোক আমার প্রোগ্রাম করা নিয়ে কথা, তাতে আমি রাস্তায় এতে করলাম কি বিতে করলাম কি শীতে করলাম কি দিতে করলাম আমাদের যায় আসে না, কিন্তু পুলিশই জানিয়েছে ওয়াই চ্যানেলে আপনারা আসতে পারেন। তার সাথে কি কন্ডিশন দিয়েছে রাতে মিডনাইটে, না তো মিলিটারির পারমিশন নিতে হবে, সাউন্ডের পারমিশন নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতে বিরোধিতাই করলেন, সুর চড়ালেন, যেটা তিনি করে থাকেন। সেই মেজাজেই কিন্তু আজ তৃণমূল নেত্রীকে দেখা গেল, কিন্তু দেখা গেল না ফিরহাদ হাকিমকে। নেত্রীর পাশে ফিরহাদ হাকিম কই, কোথাও তার দেখা নেই। একেবারে পাশে এক কোণে বসে রইলেন তিনি। তার বক্তব্য পেয়েছি আমরা, শোনাবো, শুনুন। আমার কলকাতা পুরসভায় কাজ আছে, ওই জন্য চলে এলাম। অনেকে বলছেন বিধানসভায় যে ভাঙন দেখা যাচ্ছে, পুরসভাতেও কি সেই ভাঙন? আপনাদের এই প্রশ্নের জবাব আমি কোথা দিয়ে দেবো? ফিরহাদ হাকিম, তাকে দেখা যেমন গেল না, তেমনি তার মুখ থেকে তেমন কোনো কথাও শোনা গেল না। কেমন একটা ভাষা ভাষা উত্তর দিলেন তিনি। আচ্ছা, এটা নিয়ে রাজনৈতিক মহল কি বলছে একটু জেনে নিই। আমাদের সঙ্গে নীলাদ্রি বাবু রয়েছেন, একেবারে সরাসরি নীলাদ্রি বাবুর কাছে চলে যাই। আপনি শুনলেন নীলাদ্রি বাবু ফিরহাদ হাকিমের বক্তব্য। একদিকে তৃণমূল সুপ্রিমো তিনি সুর চড়াচ্ছেন, তার সঙ্গে হাতে হাত রেখে যাদের লড়াই করার কথা তাদের তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। না, ফিরহাদ হাকিমের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, সেটার কথা আমরা সবাই জানি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন, অর্থাৎ ফিরহাদ হাকিমের পাশে নেই, সেটাও স্পষ্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম যে দল থেকে আস্তে আস্তে সরে যাবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখুন, পুরসভার মাথায় আছেন ফিরহাদ হাকিম, অথচ পুরসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ির ব্যাপারে নোটিশ গেল। ফিরহাদ হাকিম না জেনেছেই নোটিশ পাঠানো হয়েছে, এটা অন্তত কেউ বিশ্বাস করবে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন তো, ফিরহাদ হাকিমরা পাশে নেই, ঠিক আছে, তাদের কারণ আছে, কিন্তু মমতা যেখানে থাকতেন অন্তত জনতা সেখানে থাকতো। আজ মানুষও দেখতে পেলাম না। আমি ধর্নায় গিয়ে মমতার পাশে জনতা কোথায়? কোথাও জনতা বনাম মমতার একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল নির্বাচনে, সেই ন্যারেটিভটা বোধহয় আরো বেড়েছে। ফলতায় যেরকম 4 নম্বরে নেমে এসছেন, এই কলকাতা পুরসভা নির্বাচনে আমার আশঙ্কা হচ্ছে তৃণমূল হয়তো 4 নম্বরে নেমে আসবেন, এভাবে যদি জনতা থেকে মমতা বিচ্ছিন্ন হয়ে যান। একেবারে, এবং যেটা আমরা দেখলাম খুব ইন্টারেস্টিংলি, আজকে ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন জনতা যেমন নেই, তেমনই কিন্তু পাশাপাশি তৃণমূলের যাদের থাকার কথা তারাও নেই। একটা খবর একটু দিয়ে দেবো নীলাদ্রিবাবু, একটু সঙ্গে থাকুন। কলকাতা পুরসভায় ফের তৃণমূলে ভাঙনের খবরও কিন্তু একদিকে আসছে। মেয়র পরিষদ নিকাশি তারক সিং তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আগেই বড় চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন সুশান্ত ঘোষ, অ্যাকাউন্টস কমিটি থেকে ইস্তফা দিয়েছেন অরূপ চক্রবর্তী, আর এবার মেয়র পরিষদ পদ ছাড়লেন তারক সিং। অফিসিয়ালি কিন্তু আমরা এখনো ক্ষমতায় অ্যাজ পার ল, এবং আমরা কমিশনার বা আদার্স যে অফিসার্স আছে তাদের কোনো কথা বললে তারা সেটা শুনতে বাধ্য। কিন্তু যিনি আমাদের কর্ণধার, আমাদের মহানাগরিক, তাকে মনসুন মিটিংয়ের কথা বললাম, উনি বললেন কমিশনারের সাথে কথা বলবো, তারপরে কিছু জানলাম না। কমিশনারকে আমি বলেছিলাম নিজে ফোন করে যে কলকাতা শহরে আপনিও থাকেন আমিও থাকি, সামনে বর্ষা, মনসুন মিটিংটা আপনি ডাকুন। মেয়র পরিষদ তারক সিং পদত্যাগী মেয়র পরিষদ, তার বক্তব্য আপনারা শুনছিলেন। আরো একবার নীলাদ্রি বাবুর কাছে জয়। নীলাদ্রি বাবু, তাহলে এই যে ছোট লালবাড়ি নিয়ে আপনি যে আশঙ্কাটা প্রকাশ করছিলেন, সেটা কি তাহলে সত্যি হওয়ার পথে? মানে এখন কি তৃণমূলে ভাঙনটা কেবলই সময়ের অপেক্ষা, কি মনে করছেন?
না ধরে নিন যদি বিধানসভায় এই নতুন তৃণমূল আত্মপ্রকাশ করে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হোক, সন্দীপন শাহ হোক, যারই নেতৃত্বে, তাহলে ছোট লালবাড়ি কি চালাবে নতুন তৃণমূল না পুরনো তৃণমূল? এই প্রশ্নটা এসে যাবে। ফিরহাদ হাকিম কার সাথে থাকবেন, অধিকাংশ কাউন্সিলররা কার সাথে থাকবেন? এখানে একটা জিনিস ভুললে চলবে না যে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিধানসভা নির্বাচনে মাত্র 42টা ওয়ার্ডে এগিয়েছিল, 102টো ওয়ার্ডে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সম্ভাবনাটা খুব প্রবল হচ্ছে যে নির্বাচনের আগেই ছোট লালবাড়ির দখল নতুন তৃণমূলের নেতৃত্বে চলে যাবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, একেবারে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।